হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আরেকটা নতুন রিলিজ হওয়া মুভির এক্সপ্লেনেশন, যার নাম হচ্ছে মিশন রানীগঞ্জ। এটা একটা সত্য ঘটনা অবলম্বনে বানানো হয়েছে। এই মুভির সিনেমাটোগ্রাফি, ডায়লগস, টুইস্টস, স্টোরি সমস্ত কিছু মিলিয়ে তোমাকে একটা আলাদা রকমের এক্সপিরিয়েন্স দেবে। কিন্তু স্টোরিটা আসলে কি সেটা জানতে গেলে তোমাদেরকে এই ভিডিওটা একদম শেষ অবধি দেখতে হবে। তো চলো আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। মুভিটা শুরু হয় কিছু নিউজ পেপারের সিনস দেখিয়ে, যেখানে খবরে এটা লেখানো হচ্ছে যে কিভাবে কয়লা খনিতে দিনের পর দিন ক্রমাগত বিস্ফোরণ হচ্ছে এবং বিভিন্ন রকমের দুর্ঘটনা হচ্ছে, যাতে অনেক কয়লা খনির মজুর মারা যাচ্ছে। তারপরে সিনটি 14 বছর পর শিফট হয়, অর্থাৎ 1989-এ। এখানে আমরা দেখি কিছু গুন্ডা একটা সরকারি অফিসে এসে খুব তোড়পাড় করছে এবং ভেতরে একজন সরকারি অফিসার গেট বন্ধ করে রেখেছেন যাতে তারা তাকে মারধর না করতে পারে। এদের এরম করার কারণ হচ্ছে যে ওদের দলের একজনকে এই অফিসার নাকি কাজ থেকে বার করে দিয়েছে, আর তাই তারা এখানে দাঙ্গা করতে এসেছে এবং তাদের ওই লোকটাকে আবার কাজে ফেরত নিতে বলছে। কিন্তু সেই অফিসার বলে যে আমি এইসব কিছুই করিনি, তো এটার রেসপন্সিবিলিটি আমি নিতে পারবো না। কিন্তু গুন্ডাগুলো কোনো কথা শোনে না এবং ওখানে ভাঙচুর শুরু করে। ঠিক তখনই ওখানে একজন সর্দারের এন্ট্রি হয়। ইনি হচ্ছেন আমাদের মুভির প্রোটাগনিস্ট, অর্থাৎ হিরো বলতে পারি আমরা তাকে। এনার নাম হচ্ছে জসওয়ান্ত সিং গিল। জসওয়ান্ত অফিসের ভেতরে আসে এবং এই গুন্ডাগুলোকে প্রথমে তো বোঝানোর চেষ্টা করে, কিন্তু এরা যখন না শুনে জসওয়ান্তের উপরও চোটপাট করতে যায়, তখন জসওয়ান্ত এদের লিডারকে এক থাপ্পড় মারে, আর তখনই সবাই ঠান্ডা হয়ে যায়। আর এরা বুঝতে পারে যে জসওয়ান্ত আসলে কি, এবং সেটা বুঝতে পেরে তারা ওখান থেকে চলে যায়। এরপর এখান থেকে বেরিয়ে জসওয়ান্ত সিং ডিরেক্ট বাড়ি আসে এবং সেখানে তার ওয়াইফের সাথে দেখা হয়। তাদের 1 বছর অ্যানিভার্সারি হতেই যাবে, আর তার ওয়াইফ এখন এই মুহূর্তে প্রেগনেন্ট। তাদের সিনটা দেখে আমরা বুঝতে পারি যে জসওয়ান্ত আর নির্দোষ অর্থাৎ তার ওয়াইফ একে অপরকে খুবই ভালোবাসে। ওরা তারপরে রেডি হয়ে পার্টিতে যায় এবং নাচ গান করে। এরপরে সিন শিফট হয়ে যায় এবং আমরা রানীগঞ্জের লোকজনকে দেখতে পাই, যেখানে সবাই মহাভারত দেখার জন্য প্রিপারেশন নিচ্ছিল। তারা একটা টিভি নিয়ে আসে এবং কানেকশন দিয়ে পুরো লোকালিটির লোকজন সবাই একসাথে বসে মহাভারত দেখার ব্যবস্থা করে। মহাভারত শেষ হয়ে গেলে তখন ওদের মধ্যে একজন এসে বলে যে বিটিয়া বলে কেউ একজনের বিয়ে আছে কালকে, এবং সেটার জন্য সবাইকে রেডি হয়ে ঠিক সন্ধ্যে 7টার সময় বাসের কাছে চলে আসতে বলে, যাতে তারা একসাথে বিয়ে বাড়িতে যেতে পারে। এই খবরটা শুনে মহল্লার সবাই খুব খুশি হয়ে যায় এবং তারাও ভীষণ নাচানাচি করে। এরপরে সিন শিফট হয়ে রাত্রে দেখানো হয়, যেখানে আমরা এটা দেখি যে রানীগঞ্জের বেশিরভাগ লোকজনই কয়লার খনিতে কাজ করে পয়সা উপার্জন করে এবং তারা সেই রাতে সেই খনিতে যাওয়ার জন্য দাঁড়িয়ে আছে। আগের শিফটের লোকজনরা খনি থেকে বেরোয় এবং তারা যাওয়ার জন্য রেডি হয়। এরপরে আমরা দেখি যে কয়লা খনির ভেতরে গিয়ে সবাই যে যার মতন কাজ করছিল। ওখানে বিভিন্ন সেকশনে সবাই কাজ করছে এবং নিজেদের মধ্যে কিছুটা হাসি মজাকও করছে। কিছুক্ষণ পর একটা ওয়ার্কার সেখানের একটা সাইটে ব্লাস্ট করে, যাতে তারা ওই সেকশনে ওখান থেকে কয়লা বার করতে পারে। যখন একজন ওয়ার্কার গিয়ে সেটা চেক করছিল, তখন সে দেখে যে সেখান থেকে চুইয়ে জল পড়ছে এবং সে বুঝতে পারে যে এখানে জল পড়া শুরু হচ্ছে। বলে সে সঙ্গে সঙ্গে ভেতর দিকে গিয়ে সবাইকে ওয়ার্ন করে যে খাদানে জল আসছে। যেটা শুনে অন্য আরেকজন ওয়ার্কার ম্যানেজমেন্টকে ফোন করে জানায় যে কয়লার খনিতে জল ঢুকতে শুরু করেছে, এবং অন্যদিকে আমরা এটা দেখি যে কয়লার খনিতে যেন বন্যা এসেছে সেইভাবে জল ঢুকতে শুরু করে। কিছু ওয়ার্কার্স এতে মারা যায়, কিন্তু সবাই তাড়াতাড়ি করে ছুটে বেরোনোর পথে যায় এবং এখানে একটা ধস্তাধস্তি সিন হয়, কারণ সবাই যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিল। লিফটে করে তারা কিছুজন তো বেরিয়ে আসতে পারে, কিন্তু বেশিরভাগ লোকই নিচে আটকা পড়ে যায়। তারা সবাই নিজের প্রাণ বাঁচিয়ে এদিক ওদিক দৌড়াতে থাকে, আর মেজরিটি লোকজন একই সাথে থাকার চেষ্টা করে, কিন্তু কিছুজন জলের তোড়ে ভেসেও যায়। অন্যদিকে ম্যানেজমেন্ট কিছু ব্যবস্থা নেয়, তারা মাইনারদের রেস্কিউ করার জন্য স্পেশাল গাড়ি পাঠায়, কিন্তু এই আপৎকালীন গাড়িটা রানীগঞ্জের রাস্তায় একটা জ্যামে আটকে পড়ে। এখানে জসওয়ান্ত গিলও এসে পৌঁছায়। সে এই সিচুয়েশনটা দেখে বুঝতে পারে যে সিচুয়েশনটা কতটা গম্ভীর, তাই
সে তাড়াতাড়ি সেখান থেকে গাড়ির জ্যামটাকে সরানোর চেষ্টা করে এবং ওই আপদকালীন গাড়িটাকে সেখান থেকে বের করতে সাহায্য করে। কিছুক্ষণ পরে যখন জসবন্ত কয়লা খনিতে এসে পৌঁছায় তখন সে দেখে যে সিকিউরিটি গার্ডসরা খুব বাজেভাবেই তাদের বাড়ির লোকজনদেরকে আটকে রেখেছে। কয়লা খনির কাজ করে যারা, তাদের প্রত্যেকের বাড়ির লোক এসে ওখানে ঝামেলা করছিল, তাই সিকিউরিটি গার্ডসরা নিজেদের মতন করে তাদেরকে আটকাচ্ছিল এবং তাদেরকে উল্টোপাল্টা কথাও বলছিল। কিন্তু তখন জসবন্ত গিল এসে তাদেরকে বোঝায় এবং এটা বলে যে এই সময়টা ঝামেলা করার জন্য নয়, এই সময়টা কম্প্রোমাইজ করার এবং তাদেরকে তাদের সাথে কোঅপারেশন করতেই হবে, না হলে তারা তাদের বাড়ির লোকেদের বাঁচাতে পারবে না। যেটা শুনে তারাও বুঝতে পারে যে হ্যাঁ, কথাটা ঠিকই বলে তারা জসবন্ত গিলের ওপর অনেকটা বিশ্বাস করে এবং এরপর জসবন্ত নিজের মতন করে কাজ শুরু করে দেয়। সে ভেতরে যায় এবং জিজ্ঞেস করে যে কাজ কত দূর এগোচ্ছে, কারণ ওয়ার্কারের বাড়ির লোকেরা জানতে চেয়েছে। তখন আমরা দেখি যে দুজন ব্রিটিশ অফিসার বলে যে তাদেরকে নাকি বাঁচানো সম্ভব না, এতক্ষণে যদি তারা যায়ও তাহলে তারা শুধু ডেড বডিজ দেখতে পাবে সেখানে। যেটা শুনে সবাই ভীষণ দুঃখিত হয়ে যায় এবং কষ্ট পায় যে তারা তাদের ওয়ার্কারদেরকে বাঁচাতে পারছে না। কিন্তু ফাইনালি তারা কিছু চিন্তা ভাবনা করতে শুরু করে, কিন্তু তখন বড় বড় অধিকারিকরা সব একে অপরকে দোষ দিতে শুরু করে। তখন জসবন্ত বলে যে এই সময়টা এই সব কিছু করার জন্য নয়, তাদেরকে এখন যত তাড়াতাড়ি সম্ভব ওয়ার্কারদেরকে ওখান থেকে তুলে আনতে হবে। এই বলে তারা সবাই কাজ শুরু করে দেয়। প্রথমত তো জসবন্ত পুরো কয়লা খনির জিওগ্রাফিটা বোঝার চেষ্টা করে, যাতে সে কোথা থেকে রেস্কিউ মিশন শুরু করতে হবে সেটা দেখতে পারে। তখন সে বুঝতে পারে যে খনির ওপরে একটা নদী আছে এবং এই ওয়ার্কাররা বেশি কয়লা তোলার জন্য এখানে একটা ব্লাস্ট করেছিল, যেটা ওই নদীর লেয়ারটার খুব কাছাকাছি এবং এর ফলেই ওখান থেকে ধীরে ধীরে নদীর জলটা ঢুকে পড়েছে। এইসব চলাকালীন বাইরে ওদিকে গোবর্ধন বাবু, যে নাকি একজন মন্ত্রী, সে এসে একটা লোককে খুব মারধর করছিল, কারণ সে বাড়ির লোকজনদেরকে কিছু একটা বলেছে। এখানে জসবন্ত গিল এসে তাকে শান্ত করায় এবং বলে যে তারা তাদের কাজ করছে, সে যেন শান্ত হয়ে বসে একটু, তারা সম্পূর্ণ চেষ্টা করছে যাতে ওয়ার্কাররা বেঁচে ফিরে আসতে পারে। এরপর জসবন্ত তাদের সকলের নামের একটা লিস্ট দেখে এবং দেখে যে সেখানে টোটাল 65 জন ওয়ার্কার এখনো আটকে পড়ে আছে। কিছু আধিকারিক বলেন যে এতক্ষণে হয়তো তারা মারা গিয়েছে, কিন্তু জসবন্ত বলে যে আমরা কেবল গেস ওয়ার্ক করতে পারি না, আমাদেরকে এই রেস্কিউ মিশনটা শুরু করতেই হবে। এখানে আমরা ইন্ট্রোডিউসড হই আরেকটা ক্যারেক্টারের সাথে, যার নাম হচ্ছে ডি সেনগুপ্ত। এ কয়লা খনির ওয়ার্কারদেরকে বাঁচানোর জন্য অ্যাকচুয়ালি মিশনে আছে, এ রেস্কিউ এর কাজই করে, বাট আগের মিশনগুলোতে সে ফেল হয়েছে, তাই এই মিশনটাকে সে যে কোনো ভাবে জিততে চায় এবং সে জসবন্তকে একেবারেই পছন্দ করছে না, কারণ জসবন্ত সবকিছু খুব ভালোভাবে হ্যান্ডেল করছিল আর সে পারছিল না। এরপরে সবার মধ্যে একটা মিটিং হয় এবং ডি সেন সবাইকে এটা বোঝায় যে সে কিভাবে ওয়ার্কারদেরকে তুলে আনবে। অন্যদিকে জসবন্ত এটা বলে যে এই মাইনের ওয়ার্কারসরা খুবই এক্সপিরিয়েন্সড আর এই সব কাজের ট্রেনিং এর সময় তাদেরকে এটা শেখানো হয় যে এই রকম সিচুয়েশনে তারা যেন মাইনের সবচেয়ে উঁচু জায়গায় এসে অপেক্ষা করে, তাই হয়তো এতক্ষণে সবাই এই রকম কোনো উঁচু পয়েন্টে এসে আমাদের জন্য ওয়েট করছে। কিন্তু বড় কিছু আধিকারিক বলে যে ডি সেনের আইডিয়াটা বা রেস্কিউ প্ল্যানটা বেশি প্র্যাকটিক্যাল, তাই তার প্ল্যানটার উপরেই যেন জোর দেওয়া হয়। কিন্তু তখন জসবন্ত বলে যে সরকারের কাছে লোকবল এবং টাকার কোনো কমতি নেই এবং আমাদের ওয়ার্কারদের জীবন আমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, তাই আমাদের যত তাড়াতাড়ি সম্ভব কাজ শুরু করে দেওয়া উচিত এবং দুটো রেস্কিউ প্ল্যানই চালানো উচিত। যেটা শুনে আরেকজন অধিকারী, যে কিনা জসবন্তেরই স্যার, সে বলে যে বেশ, তবে তোমার কাজটাও শুরু করে দাও। এরপরে জসবন্ত সবার প্রথম যায় তপন ঘোষের কাছে, যে নাকি এই মাইনের পুরো জিওগ্রাফিটা সবচেয়ে ভালো করে জানতো এবং সে তাদেরকে এই কাজে সবচেয়ে ভালো হেল্প করতে পারতো। কিন্তু প্রথমে তপন তাদের সাহায্য করতে মানা করে দেয়, কারণ তার এই অথরিটির উপর ভীষণ রাগ। সে আজ পর্যন্ত অনেক স্যালারি ডিউ রয়েছে যেটা এখনো পায়নি, কিন্তু জসবন্ত তাকে বোঝানোর চেষ্টা করে যে এই সময় কিছু ওয়ার্কার্স সেখানে আটকে পড়ে আছে এবং তাদের জীবনটা খুবই দামি, কিন্তু তপন কিছুতেই রাজি হয় না। কিছুক্ষণ পর তপনের ওয়াইফ তাকে কোনোভাবে বোঝায় এবং শেষমেশ রাজি করায়। এরপর জসবন্ত ওখান থেকে আরেকজন ভালো ওয়ার্কারকে নেয়, যে নাকি এই এরিয়ার সবচেয়ে ভালো ড্রিলার। এই পুরো টিমটা নিয়ে জসবন্ত নিজের মতো কাজ শুরু করতে যায় এবং তপন তাদেরকে সবচেয়ে উঁচু লোকেশনে নিয়ে যায়। অন্যদিকে ডি সেনগুপ্তের কাজও শুরু হয়ে যায়। সে একটা বড় লোহার চাকতি করে তাদের কিছু ওয়ার্কারকে নিচে নামায় এটা কুয়োর মধ্যে দিয়ে, যাতে তারা গিয়ে বাকিদেরকে রেস্কিউ করতে পারে। কিন্তু জলের
ওয়ার্কারদের এতটাই তোড় ছিল যে সেই চাকতিটা নিচে যেতেই পারছিল না এবং এত ধোলা হচ্ছিল যে তারা প্রায় পড়েই যাচ্ছিল। এরপর এই ওয়ার্কাররা যখন উপরে আসে তখন তারা বলে যে এইভাবে তো নিচে যাওয়া সম্ভব নয় এবং সেখানকার রেস্কিউ প্ল্যানটাও বন্ধ করতে হয়। এরপরে সিন শিফট হয়ে আমরা খনির নিচের সিনটা দেখতে পাই, যেখানে আমরা এটা দেখি যে ওয়ার্কারদের অবস্থা বেশ খারাপ হচ্ছে এবং ভোলা নামে একজন খুব রেগে গেছে, কারণ সে এটা মনে করে যে বেহরা যদি ঠিক সময়ে এই ওয়ার্নিং কলটা শুনতে পেত তাহলে তারা ঠিক উপরে চলে যেত, কিন্তু সে এতটাই লেট করে যে তার জন্য আজকে তারা এখানে আটকে পড়ে আছে। এই নিয়ে তাদের মধ্যে একটা ছোট খিটির মিটির লেগে যায়, কিন্তু বাকি ওয়ার্কার্সরা সবাইকে শান্ত করে বসিয়ে দেয়। একজন ওয়ার্কার এটাও বলে যে অথরিটি তাদেরকে তোলার ঠিক ব্যবস্থা করবে, কিন্তু ভোলা বলে যে এই অথরিটি কিচ্ছু করবে না এবং তারা সবাই এখানেই পচে মরবে। এরপরে পশু নামে একজন তাদেরকে এটা বোঝায় যে এরকম সিচুয়েশনসে তাদের খাদানের সবচেয়ে উঁচু জায়গায় যাওয়া উচিত। তাই সে সবাইকে অনেক কষ্টে রাজি করায় এবং ওই জলের তোড় পেরিয়ে তারা সবচেয়ে উঁচু জায়গায় যাওয়ার জন্য রেডি হয়। তারা একে অপরকে নিজের সাথে বেঁধে নেয় তাদের গামছা দিয়ে এবং ধীরে ধীরে নদীটা ক্রস করে, কিন্তু সেখানে আমরা এটা দেখি যে একজনের পায়ে ভীষণ চোট লেগে যায়, কিন্তু কোনোভাবে তারা সেই তোড়ের জিনিসটা পার করে অন্য পারে চলে যায়, যেখান থেকে তারা খুব সহজেই উঁচু পয়েন্টে যেতে পারবে। সেখানে পৌঁছানোর পর একজন জিজ্ঞেস করে যে তার পাটা কিভাবে কেটে গেল। সে বলে যে নিচে একটা খুব ধারালো পাথর ছিল। তখন অন্যজন বলে যে তোর খনির জন্য স্পেশাল জুতোগুলো কোথায়? তখন সে বলে যে সে বেচে দিয়েছে কারণ তার কিছু টাকার প্রয়োজন ছিল। এখান থেকে আমরা বুঝতে পারি যে কিভাবে এই ওয়ার্কারদের অবস্থা কতটা খারাপ এবং অথরিটি ঠিক কিভাবে তাদেরকে নেগলেক্ট করে আসছে। অন্যদিকে জসওয়ন্তের ওদিকের অপারেশনে তারা ফাইনালি একটা গর্ত খুঁড়ে ফেলে এবং সেখান থেকে তারা একটা টর্চ নিচে পাঠায়, যেখানে সে কনস্ট্যান্ট এটা জিজ্ঞেস করতে থাকে যে সে তার আওয়াজ কেউ শুনতে পাচ্ছে কিনা এবং সে সেটার থেকে কমিউনিকেশন করার চেষ্টা করে, কিন্তু আনফরচুনেটলি কোনো জবাব আসে না। ওদিকে ওয়ার্কার্সরা আসলে এখনো ঠিকঠাক জায়গায় পৌঁছে উঠতে পারেনি, তারা অন দ্য ওয়ে ছিল, কিন্তু জসওয়ন্ত এটা তো বুঝতে পারেনি। সে অনেকক্ষণ চেষ্টা করার পর বলে যে কোনো রেসপন্স আসছে না। কিছুক্ষণ পরে তাদের মধ্যে আবার একটা মিটিং হয় এবং তারা ফাইনালি রেস্কিউ প্ল্যানটা বন্ধ করার চিন্তা ভাবনা করে। ঠিক তখনই তপন বলে যে স্যার এখানে আমার কিছু বলার আছে এবং সে সবাইকে এটা জানায় যে খনির সবচেয়ে উঁচু পয়েন্ট এটা হতে পারে, কিন্তু ব্লকেজ ওয়ালের কারণে হয়তো ওয়ার্কার্সরা এখানে আসতে পারছে না। এটা শুনে জসওয়ন্ত অথরিটির কাছে আরেকটা কল করার পারমিশন চায়, কিন্তু অথরিটি সেটা দেয় না। এই জন্য তারা অপারেশনটা ফাইনালি বন্ধ করে সেখান থেকে চলে যাচ্ছিল। ওয়ার্কারের বাড়ির লোকজনেরা ভীষণ উত্তেজিত হয়ে পড়ে এবং সবাই কান্নাকাটি শুরু করে দেয়। এরকম সময় ওখানে উপস্থিত একটা কুকুর ওই হোলটার কাছে গিয়ে চিৎকার করতে শুরু করে। এটা দেখে জসওয়ন্ত নিচে যায় এবং যখন সে হোলটা থেকে উঁকি মেরে দেখে তখন সে দেখতে পায় যে কিছু ওয়ার্কার্স সেখানে দাঁড়িয়ে আছে এবং সে সঙ্গে সঙ্গে তাদের সাথে কমিউনিকেশনস করে। কিছুক্ষণের মধ্যেই সে তাদের জন্য খাবার দাবার নিচে পাঠায় এবং একজন ওয়ার্কারের সাথে সিক্রেটলি কথা বলে এবং বলে যে এটা চেক করো যে ওখানে কত দূর গ্যাস এসছে এবং একটা ল্যান্টার্ন নিয়ে সে চলে যায় গ্যাস চেক করতে, কিন্তু ফিরে এসে সে ওয়ার্কারদের সামনে ডিরেক্টলি কিছু বলে না, কারণ তারা জানতো যে ওয়ার্কাররা যদি একবার এই জিনিসটা শুনতে পায় তাহলে তারা খুবই ভয় পেয়ে যাবে এবং তাতে তাদের রেস্কিউ প্ল্যানটা চালাতে আরো অসুবিধা হবে। তাই তারা ব্যাপারটা চেপে যায় এবং যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে রেস্কিউ করার চিন্তা করে। ওদিকে একটা 29 ইঞ্চের বোরওয়েল বানানোর কথা হয় এবং ওয়ার্কার্সরা খুব হার্ড ওয়ার্ক শুরু করে দেয়। অন্যদিকে একটা লোহার ক্যাপসুলও বানানো হয় যেটা করে ওয়ার্কার্সরা বাইরে আসবে। এরপর তাদের শুধু একটাই জিনিস দরকার ছিল, সেটা হচ্ছে একটা বড় ক্রেনের, কিন্তু সেই ক্রেনটা ডি সেনগুপ্তর কাছে ছিল। সেনগুপ্ত নিজের মতন করে তখনও চেষ্টা করে যাচ্ছিল যাতে সে ওয়ার্কারদেরকে বাইরে তুলে আনতে পারে। এই ডি সেনগুপ্তর ক্যারেক্টারটা দেখলে আমরা বুঝতে পারি যে লোক কতটা সেলফিশ হতে পারে। সে শুধু নিজের নাম কামানোর জন্য এতগুলো লোকের জীবন বাজিতে রেখে দিচ্ছিল। এদিকে জসওয়ন্ত যখন ডি সেনের কাছে ক্রেনটা চাইতে যায় সে বলে যে ঠিক আছে দিয়ে দেবে, কিন্তু কিছুক্ষণ পরে সে ক্রেনটাকে ডিসম্যান্টল করে দেয় এবং ক্রেনটা তাকে দিতে চায় না। ওদিকে সবাই ম্যানুয়ালি এদেরকে তোলার চেষ্টা করে। প্রথমে একজন ওয়ার্কার যায়, কিন্তু সেই ওয়ার্কার এতটাই ভয় পেয়ে যায় যে তাকে বের করে আনা হয়। কিছুক্ষণ পর কেউ যেতে না চাইলে জসওয়ন্ত একাই নিচে সবাইকে রেস্কিউ করতে যায়। তখন হঠাৎ করে একটা পোল স্লাইড করতে থাকে যেটাতে এই পুরো ক্যাপসুলটা নিচে পড়ে যাওয়ার ভয় ছিল, কিন্তু জসওয়ন্ত খুব সাহসের সাথে ওখানে ওয়েট করে ক্যাপসুলের ভেতরে, আর এদিকে বাইরে সবাই খুব কষ্টের সাথে পোলটাকে আটকে দেয় এবং ফাইনালি জসওয়ন্ত নিচে পৌঁছায় এবং এক এক করে ম্যানুয়ালি সবাইকে বাইরে আনা শুরু হয়। ওদিকে
মন্ত্রী গোবর্ধন এখানে এসে ডিসেনকে ভীষণ পেটায়, কারণ সে জানতে পেরে গেছিল যে এই সব ক্রেনের জন্য যে কারসাজিটা হয়েছে সেটা ডিসেনই করেছে। এবং সে বলে যে তুমি একটা লজ্জা এই কোল মাইনের জন্য, বলে তাকে আচ্ছাটি করে ডোজ দেয় এবং বলে যে এক্ষুনি যেন তোমার ক্রেন ওখানে পৌঁছে যায় যাতে সমস্ত ওয়ার্কার ঠিকঠাক বাইরে ফিরে আসে। যদি একজনেরও কিছু ক্ষতি হয় তবে তার জিম্মেদার তুমি হবে। এটা শুনে অ্যাকচুয়ালি কাজ হয়ে যায় এবং ডিসেন তাড়াতাড়ি করে গিয়ে ক্রেনটা নিয়ে রেস্কিউ স্পটে চলে আসে। ফাইনালি তারা আশা পায়, কিন্তু ওদিকে মাইন্সদের মধ্যে একটা ঝগড়া হয়ে যায়, কারণ তারা প্রত্যেকে এটা ডিসাইড করছিল যে আগে কে যাবে। তখন জসওয়ান্ত নিজের পকেট থেকে কিছু চিটস বার করে, কারণ জসওয়ান্ত জানতো যে এরকম একটা কিছু হবে, তাই সে সবাইকে বলে যে সবাই যেন একটা করে চিট তুলে নেয়। এই চিটগুলোতে একটা করে নাম্বার লেখা আছে, আর যার যা নাম্বার আসবে সে সেই নাম্বারেই যাবে। এই বলে সে সবাইকে এক এক করে নাম্বারের অনুযায়ী লাইন দিয়ে দাঁড়াতে বলে। এরপরে ওই ক্রেনের সাহায্যে সে সবাইকে ঝটপট করে এক এক করে ওপরে পাঠিয়ে দেয়। সবার শেষে সেই একা নিচে থেকে যায়, কিন্তু গ্যাসের পরিমাণ এত বেড়ে গেছিল আর জলও ভরে যাচ্ছিল, ফলে সে কোনোভাবে আর এটা নিতে পারছিল না, তাই সে অসুস্থ হয়ে পড়ছিল। ওদিকে তার ওয়াইফ কিছুক্ষণ আগেই রেস্কিউ স্পটে এসে পৌঁছেছে এবং সে জানতো যে তার হাজবেন্ড ঠিক উঠে আসবে, কিন্তু অনেকক্ষণ হয়ে যায়। লাস্ট ওয়ার্কার বেরিয়ে আসার পরেও সে কিছুতেই ওপরে আসছিল না। তখন নির্দোষ গিয়ে ওই বোরেলের ওখান থেকে তার হাজবেন্ডকে ডাকে এবং তার হাজবেন্ড যেন ম্যাজিকলি তার ডাকটা শুনতে পায় এবং ফাইনালি ওখান থেকে উঠে আসার চেষ্টা করে। কিন্তু সে ক্যাপসুলে বসার পর সে এটা বুঝতে পারে যে তার হাতে সেই ঠোকার যন্ত্রটা নেই যাতে তারা সিগন্যাল পাবে। তখন সে তার নিজের হাতের কড়াটা দিয়ে ওই ক্যাপসুলে 3 বার আওয়াজ করে, যেটা ওপরে ওঠানোর সিগন্যাল ছিল, এবং তাকে সঙ্গে সঙ্গে সে তখন ওপরে তুলে নেওয়া হয়। ফাইনালি জসওয়ান্ত ওপরে এলে তাকে সবাই খুব চেয়ার করে। এখানে তোমরা এটাও বলতে পারো যে লোকজনের দোয়া এবং ভগবানের আশীর্বাদই জসওয়ান্তকে বাঁচিয়েছে, কারণ সে 65 জন ওয়ার্কারের জীবন বাঁচিয়ে নিয়েছে। এরই সাথে সাথে এই মুভিটা এখানেই শেষ হয়। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের এই স্টোরিটা? তোমাদের এখানে আরো জানা উচিত যে জসওয়ান্ত সিংকে রাষ্ট্রপতি পুরস্কার এবং সর্বোত্তম জীবন সেবা পুরস্কারও দেওয়া হয়, কারণ তার সাহসীপনার জন্যই মোট 65 জন ওয়ার্কারকে বাঁচিয়ে আনা গেছিল, এবং যখন কোনো সিচুয়েশন তাদের পক্ষে ছিল না তখনও জসওয়ান্ত নিজের হসলা ছাড়েনি। এটা থেকে আমরা অনেক কিছু শিখতে পারি এবং জানতেও পারি। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো এই স্টোরিটা আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। আর যদি এই ভিডিওটা আজকে ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলো না, আর যদি তোমরা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ আমরা এরকমই নতুন নতুন মুভির এক্সপ্লেনেশন নিয়ে আসি প্রত্যেক সপ্তাহে। আজকের জন্য ব্যাস এইটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।